নমস্কার। পোষা প্রাণীর মালিক হিসেবে আমরা অনেকেই প্রায় সবাই আমাদের প্রিয় বন্ধুটির মনের অবস্থা নিয়ে ভাবে। হ্যাঁ, সেটা ঠিক। হয়তো খেয়াল করেছেন আপনার কুকুর বা বিড়ালটা ইদানিং একটু যেন চুপচাপ বা আগের চেয়ে বেশি ভয় পাচ্ছে, কিংবা ধরুন কারণ ছাড়াই বেশ অস্থির থাকছে। এই ছোট ছোট পরিবর্তনগুলো কিন্তু আমাদের চিন্তায় ফেলে দেয়, তাই না? ঠিক তাই। আর এই চিন্তাগুলো একদমই অমূলক নয়। দেখুন, পশু চিকিৎসক হিসেবে আমরা রোজই এই ধরনের উদ্বেগের কথা শুনি। হ্যাঁ, নিশ্চয়ই। পোষা প্রাণীর মানসিক স্বাস্থ্য তাদের শারীরিক স্বাস্থ্যের মতোই জরুরি। আজকের এই আলোচনাটিকে বরং এভাবে ভাবা যাক, যেন আমরা দুজন ভেট নিজেদের মধ্যে একটু গল্প করছি। আচ্ছা। আমাদের অভিজ্ঞতা আর কিছু পড়াশোনা করা তথ্য ভাগ করে নেব। উদ্দেশ্য একটাই, পোষা প্রাণীর মালিকদের একটু সাহায্য করা, যাতে তারা তাদের সঙ্গীর মানসিক সুস্থতা আরও ভালোভাবে নিশ্চিত করতে পারেন। চমৎকার আইডিয়া। তাহলে চলুন শুরু করা যাক এই গল্পটা। প্রথমে আসি একেবারে গোড়ার কথায়, পরিবেশগত এবং মানসিক সমৃদ্ধি, এনভায়রনমেন্টাল এনরিচমেন্ট। কথাটা তো বেশ শোনা যায় আজকাল। হ্যাঁ, একদম। কিন্তু এটা আসলে কতটা জরুরি? এটা কি শুধু ওদের সময় কাটানোর জন্য, নাকি এর চেয়েও বেশি কিছু? না না, একেবারেই শুধু সময় কাটানো নয়, এটা ওদের ভালো থাকার জন্য অপরিহার্য, খুব দরকারি। বিশেষ করে যারা বাড়ির ভেতরে বেশি সময় কাটায়। ধরুন, বেশিরভাগ বিড়াল বা অ্যাপার্টমেন্টে থাকা কুকুরগুলো। আচ্ছা। ওদের জীবনে নতুনত্ব দরকার, কিছু চ্যালেঞ্জ দরকার, আর ওদের যে স্বাভাবিক প্রবৃত্তিগুলো আছে সেগুলো চরিতার্থ করার সুযোগও দরকার। সত্যি বলতে কি, যুক্তরাজ্যের পশু কল্যাণ আইন অ্যানিম্যাল ওয়েলফেয়ার অ্যাক্ট 2006 অনুযায়ী পোষা প্রাণীকে তার স্বাভাবিক আচরণ প্রকাশের সুযোগ দেওয়াটা মালিকের আইনি দায়িত্বের মধ্যেই পড়ে। এটা তো একটা গুরুত্বপূর্ণ তথ্য। তার এটা শুধু একটা ভালো কাজ নয়, বরং ওদের মৌলিক প্রয়োজন। একদম। কিন্তু এর উপকারিতাগুলো ঠিক কি? এটা ওদের উপর শারীরিকভাবে, মানসিকভাবে কেমন প্রভাব ফেলে? প্রভাবটা কিন্তু বেশ গভীর। যখন একটা প্রাণী, ধরুন একটা বিড়াল বা কুকুর, মানসিকভাবে উদ্দীপিত থাকে, ওর মস্তিষ্কে ডোপামিনের মতো নিউরোট্রান্সমিটার বেরোয়। আচ্ছা। এটা ওদের মধ্যে একটা ভালো লাগার অনুভূতি তৈরি করে, ঠিক যেমনটা আমাদেরও হয় কিছু অর্জন করলে বা মজা পেলে। এটা একঘেয়েমি আর হতাশা কমায়। একঘেয়েমি তো একটা বড় সমস্যা হতে পারে। অবশ্যই। আর এই একঘেয়েমি বা ফ্রাস্ট্রেশন থেকেই কিন্তু অনেক আচরণগত সমস্যা শুরু হয়। ধরুন, একটা বিড়াল যে সারাদিন জানালার বাইরে পাখি দেখে কিন্তু ধরতে পারে না, তার শিকারের যে ইচ্ছেটা সেটা তো পূরণ হচ্ছে না। ঠিক। সেখানে যদি আপনি ওকে একটা পাজল ফিডার দেন বা শিকারের মতো করে খেলান, তাহলে ওর সেই চাহিদাটা কিছুটা হলেও পূরণ হয়। বুঝলাম। আর শারীরিক দিক থেকেও কি কোনো লাভ হয়? ওজন কমানো বা এরকম কিছু? হ্যাঁ, অবশ্যই। যেমন খাবার খুঁজে বের করা বা খেলনার পেছনে ছোটাছুটি করা, এগুলো তো এক ধরনের ব্যায়ামও বটে। এতে ওজন নিয়ন্ত্রণে থাকে। আবার ধরুন বয়স্ক প্রাণীগুলো, যাদের স্মৃতিশক্তি বা কগনিটিভ ফাংশন কমে আসছে। হ্যাঁ, কগনিটিভ ডিসফাংশন সিনড্রোম বা সিডিএস। ঠিক, তাদের ক্ষেত্রেও এই মানসিক উদ্দীপনা মস্তিষ্ককে সচল রাখতে সাহায্য করে। অনেকটা মানুষের ক্ষেত্রে যেমন ধরুন ক্রসওয়ার্ড পাজল খেলা বা নতুন কিছু শেখা। ইন্টারেস্টিং। আর ভয় বা উদ্বেগে ভোগা প্রাণীদের জন্য নাকি এটা খুব কাজের? সেটা কিভাবে? হ্যাঁ, এটাও একটা জরুরি পয়েন্ট। ভয় বা উদ্বেগে ভোগা প্রাণীদের মধ্যে একটা অতিরিক্ত শক্তি বা নার্ভাস এনার্জি থাকে। পরিবেশগত সমৃদ্ধি, যেমন ধরুন একটা নতুন কিছু শেখা বা কোনো সমস্যার সমাধান করা, ওই খাবার খুঁজে বের করা, সেটা ওদের ওই শক্তিটাকে একটা পজিটিভ দিকে নিয়ে যায়। তারা যখন পরিবেশের ওপর একটু নিয়ন্ত্রণ অনুভব করে, নিজের চেষ্টায় খাবার পায়, তখন তাদের আত্মবিশ্বাস বাড়ে। এটা থেরাপির মতো কাজ করে। বাহ, দারুণ যুক্তি তো। তাহলে কিছু সহজ কিন্তু কাজের উপায়ের কথা বলুন, যা মালিকরা সহজেই বাড়িতে করতে পারেন, খুব বেশি খরচাপাতি না করে। আর কি? অনেক উপায় আছে, আর তার জন্য দামি খেলনা বা জিনিসেরও দরকার নেই। খেলার কথাই ধরুন, একটা সুতোয় কয়েকটা পালক বেঁধে ঝুলিয়ে দিন, বা কাগজের বল বানিয়ে দিন, কিংবা একটা সাধারণ কার্ডবোর্ডের বাক্স। বাক্স, ওটা তো বিড়ালদের ভীষণ প্রিয়। হ্যাঁ, বাক্স তো ওদের দুর্গ। কুকুরের জন্য হতে পারে গন্ধ চেনার খেলা, সেন্ট গেমস। ঘরের মধ্যে কোথাও ওদের প্রিয় ট্রিট লুকিয়ে দিন, ওরা নাক ব্যবহার করে খুঁজে বের করুক। বাহ। আর খাওয়ার দেওয়ার পদ্ধতিতেও তো কিছু নতুনত্ব আনা যায়, শুধু বাটিতে দিয়ে দিলাম তা না করে। অবশ্যই। খাবার সমৃদ্ধিকরণ বা ফুড এনরিচমেন্ট একটা অসাধারণ উপায়।
প্রতিদিন এক বাটিতে খাবার না দিয়ে খাবারটা ঘরের বিভিন্ন জায়গায় অল্প অল্প করে লুকিয়ে রাখা যেতে পারে। আচ্ছা। অথবা ওদের দৈনিক খাবারের কিছু অংশ পাজল ফিডারে দিন। বাড়িতেই কিন্তু বানানো যায় এমন পাজল ফিডার, যেমন ডিমের যে খালি কার্টুনগুলো থাকে বা একটা পুরনো টাওয়েল ভাঁজ করে তার মধ্যে খাবার লুকিয়ে দেওয়া। স্নাফল ম্যাটও খুব জনপ্রিয় আজকাল। মানে খাবার পাওয়ার জন্য ওদের একটু খাটতে হবে, একটু মাথা খাটাতে হবে। ঠিক তাই, এই যে একটু চেষ্টা করে খাবারটা পাওয়া, এটাই ওদের মানসিক উদ্দীপনা যোগায়। অনেকটা ওদের প্রাকৃতিক খাবারের সন্ধানের আচরণের মতো আর কি। একদম। এছাড়া ওদের অন্য ইন্দ্রিয়গুলোকে উদ্দীপিত করা জরুরি, যেমন বিড়ালের জন্য জানালার পাশে একটা উঁচু বসার জায়গা করে দেওয়া, যেখান থেকে সে বাইরের দৃশ্য দেখতে পায়। এটা হলো ভিজুয়াল এনরিচমেন্ট। হ্যাঁ, আমার বিড়ালটা তো জানালার পাশে বসে থাকতে খুব ভালোবাসে। সেটাই, নিয়ন্ত্রিতভাবে নতুন ও নিরাপদ গন্ধ শুঁকে দেওয়া যেতে পারে, বিভিন্ন টেক্সচারের খেলনা বা শোবার জায়গা দেওয়া, আর অবশ্যই আমাদের সঙ্গ আদর করা, গ্রুমিং করা বা শুধু ওদের পাশে চুপচাপ বসে থাকাও কিন্তু ওদের মানসিক শান্তির জন্য খুব জরুরি। এই আইডিয়াগুলো সত্যি খুব কাজের আর সহজ, কিন্তু অনেক সময় তো দেখা যায় পরিবেশ উন্নত করার পরেও কিছু সমস্যা থেকেই যায়। হ্যাঁ, তা যায়। তখন অনেকেই সাপ্লিমেন্ট বা প্রাকৃতিক সমাধানের দিকে ঝোঁকেন। মানে ধরুন দোকানে যেসব পাওয়া যায়, এই বিষয়ে আপনার অভিজ্ঞতা কি? এগুলো কি আদৌ কাজ করে? হ্যাঁ, বাজারে তো অনেক নন প্রেসক্রিপশন সাপ্লিমেন্ট পাওয়া যায় এবং মালিকরা সেগুলো ব্যবহার করতেও বেশ আগ্রহী হন। দেখুন, কিছু সাপ্লিমেন্ট সত্যি সাহায্য করতে পারে কিছু ক্ষেত্রে, তবে এখানে কিন্তু খুব সতর্ক থাকা দরকার। কি রকম সতর্কতা? প্রথমত, যে কোনো সাপ্লিমেন্ট শুরু করার আগে অবশ্যই আপনার পশু চিকিৎসকের সাথে কথা বলে নেওয়া উচিত, কারণ একটা সাপ্লিমেন্ট হয়তো আপনার পোষ্যের বিশেষ কোনো শারীরিক অবস্থার জন্য উপযুক্ত নাও হতে পারে। আচ্ছা। অথবা সে যদি অন্য কোনো ওষুধ খায়, তার সাথে বিক্রিয়া বা ইন্টারঅ্যাকশন করতে পারে। তাই ডাক্তারের পরামর্শটা খুব জরুরি। ঠিক। কিছু উদাহরণ দেবেন যেগুলো সাধারণত ব্যবহার হয় বা লোকে জানতে চায়? অবশ্যই। যেমন ধরুন আলফা কেসোজিপাইন, এটা দুধের প্রোটিন থেকে তৈরি। কিছু গবেষণায় দেখা গেছে এটা মস্তিষ্কের গ্যাবা রিসেপ্টরকে প্রভাবিত করে উদ্বেগ কমাতে সাহায্য করে, অনেকটা ভ্যালিয়ামের মতো, কিন্তু অনেক মৃদু আর নিরাপদ। ও, ইন্টারেস্টিং। আরেকটা হলো এল-ট্রিপ্টোফ্যান, এটা শরীরে সেরোটোনিন তৈরিতে সাহায্য করে। সেরোটোনিন তো জানেন, মুড ব্যালেন্স করতে সাহায্য করে। হ্যাঁ হ্যাঁ। স্ট্রেস সম্পর্কিত কিছু আচরণ, যেমন ধরুন বিড়ালের ভুল জায়গায় হিসু করা, এগুলো কমাতে এটা ব্যবহার করা হয়। তবে এখানেও অন্য ওষুধের সাথে ব্যবহারের ক্ষেত্রে সতর্কতা লাগে। এল-থিয়ানিন বলেও তো একটা উপাদান আছে, গ্রিন টিতে পাওয়া যায়। হ্যাঁ, এল-থিয়ানিন মানুষের মধ্যে এর ব্যবহার দেখা গেছে মন শান্ত করতে আর ঘুমের মান ভালো করতে। পোষা প্রাণীদের ক্ষেত্রেও কিছু কমার্শিয়াল সাপ্লিমেন্টে এটা ব্যবহার করা হয়। আর বয়স্ক কুকুর বা বিড়ালদের জন্য, যাদের স্মৃতি কমে আসে? হ্যাঁ, বয়স্ক প্রাণীদের কগনিটিভ ডিসফাংশন সিনড্রোম বা সিডিএস এর জন্য কিছু নিউরোপ্রোটেক্টিভ সাপ্লিমেন্টও আছে। এগুলো মস্তিষ্কের কার্যকারিতা ধরে রাখতে বা ব্রেন পাওয়ার বাড়াতে সাহায্য করে, কিন্তু আবারও বলছি, ডাক্তারের পরামর্শ ছাড়া এগুলো ব্যবহার করা ঠিক নয়। একদম। আর গাছপালা বা ভেষজ, যেমন ক্যাটনেপ বা অন্যান্য হার্বস, এগুলোর ব্যাপারে কি বলবেন? এখানেও খুব সাবধান। অনেক সাধারণ দেখতে গাছপালাও কিন্তু পোষা প্রাণীদের জন্য বিষাক্ত হতে পারে। লিলি ফুল যেমন বিড়ালের জন্য মারাত্মক। ও বাবা। আর ভেষজ মানেই যে নিরাপদ, এই ধারণাটাও ভুল। মানুষের জন্য নিরাপদ অনেক ভেষজ, যেমন সেন্ট জনস ওয়ার্ট, বিড়ালের জন্য বিপজ্জনক হতে পারে বা অন্য ঔষধের কাজে বাধা দিতে পারে। তাহলে নিরাপদ কি আছে? নিরাপদ বিকল্পের মধ্যে আছে পেস্টিসাইড মুক্ত লনের ঘাস বা বাজার থেকে কেনা ক্যাটগ্রাস। ক্যাটনেপ অনেক বিড়ালকে আনন্দ দেয়, খেলার মুডে আনে, তবে কিছু বিড়াল এতে আবার বেশি উত্তেজিত হয়ে যেতে পারে, তাই বুঝে ব্যবহার করতে হবে। আর অন্য কিছু? পেট রেমেডি নামে ভ্যালেরিয়ানের একটা মিশ্রণ পাওয়া যায় স্প্রে বা ওয়াইপস হিসেবে। ওটা তুলনামূলকভাবে নিরাপদ, তবে ওই যে এরোমা থেরাপিতে ব্যবহৃত এসেনশিয়াল অয়েল, মানে অপরিহার্য তেল, সেগুলো কিন্তু বিড়ালের জন্য খুবই বিপজ্জনক হতে পারে, কারণ ওরা ঠিকমতো মেটাবোলাইজ করতে পারে না। এটা জানা খুব দরকারি ছিল। আচ্ছা, ফেরোমন থেরাপি নিয়েও তো আজকাল বেশ শোনা যায়, যেমন ফেলিওয়ে। এটা ঠিক কিভাবে কাজ করে? ফেরোমন হলো এক ধরনের রাসায়নিক সংকেত যা প্রাণীরা নিজেদের মধ্যে কমিউনিকেট করার জন্য ব্যবহার করে।
সিনথেটিক ফেরোমন যেমন ফেলিওয়ের বিভিন্ন ফর্মুলা FFP3, ক্যাপ, অপটিমাম সেগুলো বিড়ালের পরিবেশে একটা নিরাপত্তা বা শান্তির বা পরিচিতির বার্তা ছড়িয়ে দেয়। আচ্ছা, এটা নতুন বাড়িতে মানিয়ে নিতে বা ধরুন গাড়িতে ট্রাভেল করার সময় চাপ কমাতে বা একাধিক বিড়াল থাকলে তাদের মধ্যে ঝগড়া কমাতে সাহায্য করতে পারে। তার মানে এটা বেশ কাজের হতে পারে। হ্যাঁ, হতে পারে, তবে মনে রাখতে হবে এটা কিন্তু কোনো ম্যাজিক নয়। এটা ব্যবহার করতে হয় একটা পুরো আচরণ বদলানোর প্ল্যানের অংশ হিসেবে, যার মধ্যে ওই পরিবেশগত সমৃদ্ধি বা অন্যান্য ট্রেনিংও থাকবে। একা শুধু ফেরোমন ডিফিউজার লাগিয়ে দিলে সব ঠিক হয়ে যাবে এমনটা ভাবা ঠিক না। বোঝা গেল। আর সঙ্গীত, গান বাজনার কি কোনো ভূমিকা আছে ওদের শান্ত রাখতে? কিছু ক্ষেত্রে আছে, যেমন আতশবাজি বা ঝড়ের শব্দের মতো যেগুলোতে ওরা ভয় পায়, সেই সময় শান্ত ধ্রুপদী সঙ্গীত বা বিশেষভাবে পোষা প্রাণীদের জন্য তৈরি করা মিউজিক চালিয়ে রাখলে ওরা একটু শান্ত থাকতে পারে। তাই? হ্যাঁ, কিছু গবেষণায় দেখা গেছে নির্দিষ্ট ধরনের সঙ্গীত, বিশেষ করে বিড়ালের জন্য তৈরি করা সঙ্গীত ওদের স্ট্রেস হরমোন কমাতে পারে। তবে প্রত্যেকটা প্রাণীর পছন্দ অপছন্দ আলাদা, তাই কোনটা তার জন্য কাজ করছে সেটা একটু খেয়াল রাখতে হবে। সেটাও ঠিক। এইসব চেষ্টা করার পরেও যদি দেখা যায় পোষা প্রাণীটির উদ্বেগ বা ভয় খুব বেশি, মানে তীব্র, বা তার আচরণ বাড়ির অন্যদের জন্য বা নিজের জন্যই ঝুঁকিপূর্ণ হয়ে উঠছে, তখন কি ঔষধের কথা ভাবতে হয়? হ্যাঁ, এমন পরিস্থিতি আসে যখন পরিবেশগত পরিবর্তন, আচরণগত থেরাপি এবং সাপ্লিমেন্ট দিয়েও যথেষ্ট উন্নতি হচ্ছে না, তখন একজন পশু চিকিৎসক হিসেবে আমরা ফার্মাকোলজিক্যাল হস্তক্ষেপ বা ঔষধ ব্যবহারের কথা বিবেচনা করতে পারি। তবে এখানে খুব জোর দিয়ে একটা কথা বলতে চাই, এই সিদ্ধান্তটা কিন্তু সম্পূর্ণভাবে পশু চিকিৎসকের। এমনি বা বন্ধুর পোষ্যকে দেওয়া হয়েছে শুনেই শুরু করে দেওয়া একদমই উচিত না। একদমই না। সঠিক রোগ নির্ণয় এবং অন্যান্য সব বিকল্প ভালো করে বিবেচনা করার পরই আমরা এই পথে যাই। ঠিক কোন পরিস্থিতিতে ঔষধ ব্যবহারের প্রয়োজন হতে পারে বলে আপনারা মনে করেন? দেখুন, অনেক সময় আচরণ থেরাপি চলছে, কিন্তু প্রাণীটা এতটাই ভীত বা উদ্বিগ্ন যে সে থেরাপিতে ঠিকমতো সাড়াই দিতে পারছে না। তখন ঔষধ তাকে থেরাপিটা গ্রহণ করার মতো একটা মানসিক অবস্থায় আনতে সাহায্য করে। আচ্ছা, মানে থেরাপির সাপোর্টিভ হিসাবে। হ্যাঁ, এছাড়া ধরুন তীব্র সেপারেশন অ্যাংজাইটি, মারাত্মক ফোবিয়া যেমন শব্দ বা নির্দিষ্ট পরিস্থিতি নিয়ে, বা নিয়ন্ত্রণহীন আগ্রাসনের ক্ষেত্রে এটা প্রয়োজন হতে পারে। কিছু পুনরাবৃত্তিমূলক আচরণ যেমন অতিরিক্ত চাটা বা নিজের লোম ছেঁড়া, কম্পালসিভ ডিসঅর্ডার, বা ধরুন স্প্রেইং বা মার্কিং যা অন্য কোনো পদ্ধতিতে কমছে না, সেক্ষেত্রেও ঔষধ দরকার হয়। আর যদি কোনো রোগ থাকে? হ্যাঁ, অবশ্যই। যদি কোনো অন্তর্নিহিত শারীরিক বা মানসিক রোগ যেমন জেনারেলাইজড অ্যাংজাইটি ডিসঅর্ডার বা প্যানিক ডিসঅর্ডার নির্ণয় হয়, তাহলেও তো ওষুধ লাগবে। বুঝলাম। ঔষধ শুরু করার আগে নিশ্চয়ই অনেক কিছু পরীক্ষা করে নিতে হয়। অবশ্যই। প্রথম এবং সবচেয়ে জরুরি কাজ হলো সঠিক রোগ নির্ণয়। এর জন্য মালিকের কাছ থেকে বিস্তারিত ইতিহাস জানা, আচরণটা ভালো করে পর্যবেক্ষণ করা এবং সম্পূর্ণ শারীরিক পরীক্ষা করা খুব দরকারি। মানে ব্লাড টেস্ট, ইউরিন টেস্ট এসব সমস্যা নেই, যাই আচরণের কারণ হতে পারে, যেমন থাইরয়েডের সমস্যা বা ব্যথা। আর দেখতে হয় লিভার বা কিডনির মতো অঙ্গগুলো ঠিকঠাক কাজ করছে কিনা, কারণ বেশিরভাগ ঔষধ এগুলোর মাধ্যমে শরীর থেকে প্রসেসড হয়ে বের হয়। ঠিক। এই সব দেখে বেসলাইন তৈরি করে তারপরে ঔষধ নির্বাচন এবং তার ডোজ ঠিক করা হয়। আর মালিকদের কি কি জানা দরকার এই পর্যায়ে? নিশ্চয়ই অনেক প্রশ্ন থাকে তাদের মনে। অবশ্যই থাকে। মালিককে পুরো বিষয়টা খুব পরিষ্কার করে বুঝিয়ে বলাটা আমাদের দায়িত্ব। দেখুন, পোষা প্রাণীর আচরণগত সমস্যার জন্য ব্যবহৃত ঔষধ, অনেক ঔষধই কিন্তু আসলে মানুষের জন্য তৈরি। পশুদের ক্ষেত্রে এগুলোর ব্যবহারকে আমরা বলি অফ লেবেল ব্যবহার। অফ লেবেল মানে হলো ঔষধ কোম্পানি নির্দিষ্টভাবে ওই প্রাণীর ওই সমস্যার জন্য ঔষধটির লাইসেন্স বা অনুমোদন নেয়নি, কিন্তু পশু চিকিৎসকরা তাদের অভিজ্ঞতা ও গবেষণা থেকে এর কার্যকারিতা ও নিরাপত্তা সম্পর্কে জানেন এবং ব্যবহার করেন। এই অফ লেবেল ব্যবহার সম্পর্কে মালিকের সম্মতি নেওয়াটা খুব জরুরি। আচ্ছা, এটা জানা দরকার। এছাড়া সম্ভাব্য পার্শ্ব প্রতিক্রিয়া কি হতে পারে, কতদিন ঔষধটা চলতে পারে, আনুমানিক খরচ কেমন, এবং সবচেয়ে জরুরি
ঔষধটা নিয়মিত নিয়ম মেনে খাওয়ানো সম্ভব হবে কিনা এর সব বিষয় নিয়ে খোলামেলা আলোচনা করা দরকার। কারণ ঔষধ দিলে তো হবে না, ঠিকমতো খাওয়াতে না পারলে তো কাজ হবে না। একদম ঠিক। আচ্ছা, এই ঔষধগুলো আসলে কাজ করে কিভাবে, যদি খুব সহজ করে একটু বুঝিয়ে বলেন। সহজভাবে বললে, এই ঔষধগুলো মস্তিষ্কের কিছু কেমিক্যাল মেসেঞ্জার বা নিউরো ট্রান্সমিটারের মাত্রা বা কাজের ধরনে পরিবর্তন আনে। নিউরো ট্রান্সমিটার মানে ওই সেরোটোনিন, ডোপামিন এসব? হ্যাঁ, ঠিক তাই। যেমন কিছু ঔষধ সেরোটোনিনের, যা মন ভালো রাখে, বা গাবার, যা শান্ত করে, প্রভাব বাড়ায়। আবার কিছু ঔষধ নরেপাইনেফ্রাইনের, যা উত্তেজনার সাথে জড়িত, প্রভাব কমায়। এর মাধ্যমে তারা ভয়, উদ্বেগ, আগ্রাসন বা ডিপ্রেশনের মতো অনুভূতিগুলো নিয়ন্ত্রণ করতে সাহায্য করে। তার মানে ওরা ব্রেন কেমিস্ট্রিকে একটু ব্যালেন্স করে? অনেকটাই তাই। তবে এরা কিন্তু কোনো ম্যাজিক পিল নয় যা আচরণকে রাতারাতি একদম বদলে দেয়। এরা আসলে আচরণ পরিবর্তনের যে থেরাপি বা ট্রেনিং চলছে সেটাকে সফল করতে সাহায্য করে, প্রাণীটাকে শিখতে সাহায্য করে। বুঝলাম। ঔষধ কি সব একই রকম, নাকি ব্যবহারের ভিত্তিতে আলাদা করা যায়? ব্যবহারের ভিত্তিতে প্রধানত দুরকম ভাবা যেতে পারে। কিছু আছে মেইনটেনেন্স বা রক্ষণাবেক্ষণকারী ঔষধ। এগুলো দীর্ঘমেয়াদী সমস্যার জন্য প্রতিদিন নিয়ম করে খেতে হয়। যেমন ধরুন বিভিন্ন অ্যান্টিডিপ্রেসেন্ট বা অ্যাংজাইওলাইটিক, ফ্লুক্সিটিন বা ক্লোমিপ্রামিন এই গ্রুপের মধ্যে পড়ে। এগুলো কাজ শুরু করতে কিন্তু একটু সময় নেয়, কয়েক সপ্তাহে লেগে যেতে পারে পুরো ফল পেতে। আচ্ছা। আর কিছু আছে সিচুয়েশনাল বা পরিস্থিতিগত ঔষধ। এগুলো শুধু নির্দিষ্ট ভীতিকর বা উদ্বেগজনক পরিস্থিতিতে, যেমন পশু চিকিৎসকের কাছে যাওয়ার আগে বা ঝড়ের সময় প্রয়োজন অনুযায়ী দেওয়া হয়। এগুলো সাধারণত খুব দ্রুত কাজ করে। ও আচ্ছা, তাহলে এই মেইনটেনেন্স গ্রুপের কিছু পরিচিত ঔষধ নিয়ে যদি একটু বলেন, যেমন অ্যান্টিডিপ্রেসেন্টস, ওই যে বললেন এসএসআরআই বা টিসিএ। হ্যাঁ, এসএসআরআই সিলেক্টিভ সেরোটোনিন রিঅ্যাপটেক ইনহিবিটরস আর টিসিএ ট্রাইসাইক্লিক অ্যান্টিডিপ্রেসেন্টস এই ধরনের ঔষধের মধ্যে সবচেয়ে পরিচিত। ফ্লুক্সেটিন বা ক্লোমিপ্রামিন এর মতো ঔষধগুলো উদ্বেগ, কম্পালসিভ ডিসঅর্ডার বা কিছু আগ্রাসনের সমস্যায় বেশ ব্যবহার হয়। এরা মূলত সেরোটোনিনের উপর কাজ করে বললেন? হ্যাঁ, এরা মূলত মস্তিষ্কে সেরোটোনিনের সহজলভ্যতা বাড়াতে সাহায্য করে। এগুলো প্রতিদিন ব্যবহার করতে হয় এবং যেমনটা বললাম, পুরো প্রভাব আসতে 4-6 সপ্তাহ বা তারও বেশি সময় লাগতে পারে। এগুলো কিন্তু সিডেটিভ বা ঘুম পাড়ানো ঔষধ নয়, যদিও শুরুতে একটু ঝিমুনি ভাব আসতে পারে। এগুলোর ব্যবহারে কি বিশেষ কোনো সতর্কতা দরকার? পার্শ্ব প্রতিক্রিয়া বা অন্য ওষুধের সাথে বিক্রিয়া? হ্যাঁ, কিছু বিষয় অবশ্যই মনে রাখতে হয়। শুরুতে কিছু পার্শ্ব প্রতিক্রিয়া, যেমন খিদে একটু কমে যাওয়া বা একটু ঝিমুনি ভাব হতে পারে, তবে এগুলো সাধারণত কয়েকদিনের মধ্যে ঠিক হয়ে যায়। লিভার বা কিডনির সমস্যা থাকলে ডোজ অ্যাডজাস্ট করতে হতে পারে। আর ইন্টারঅ্যাকশন? হ্যাঁ, সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো অন্য ওষুধ বা সাপ্লিমেন্টের সাথে বিক্রিয়ার সম্ভাবনা। বিশেষ করে যদি একাধিক সেরোটোনিন বাড়ানোর জিনিস, যেমন কিছু ব্যথানাশক ঔষধ, ট্রামাডল বা মানুষের ব্যবহৃত সেন্ট জনস ওয়ার্ট সাপ্লিমেন্ট বা ধরুন ট্রিপ্টোফ্যান সাপ্লিমেন্ট, এগুলো যদি একসাথে ব্যবহার করা হয় তাহলে সেরোটোনিন সিন্ড্রোম নামে একটি বিরল কিন্তু বেশ মারাত্মক অবস্থা তৈরি হওয়ার ঝুঁকি থাকে। তাই পশু চিকিৎসককে আপনার পোষ্য কি কি খাচ্ছে, খাবার, ট্রিটস, সাপ্লিমেন্ট, অন্য কোনো ওষুধ, সবটা জানানো খুব খুব জরুরি। একদম। আর ওই যে দ্রুত কাজ করা ওষুধগুলো, মানে সিচুয়েশনাল, বেনজোডায়াজিপিনস যেমন ভ্যালিয়াম। বেনজোডায়াজিপিনস যেমন ডাইজেপ্যাম, ভ্যালিয়াম, অ্যালপ্রাজোলাম, জ্যানাক্স এগুলো খুব দ্রুত কাজ করে। তীব্র ভয় বা প্যানিক অ্যাটাকের মতো পরিস্থিতিতে খুব কার্যকর, যেমন বজ্রপাতের ভয় বা ক্লিনিকে নিয়ে যাওয়ার ঠিক আগে ব্যবহার করা যেতে পারে। কিন্তু এগুলোর তো কিছু সমস্যাও আছে শুনেছি। হ্যাঁ, আছে। যেমন ঘুম ঘুম ভাব বা অ্যাটাক্সিয়া, মানে হাঁটা চলায় ভারসাম্য নষ্ট হতে পারে। কিছু ক্ষেত্রে, বিশেষ করে কম ডোজে, ভয় কমার বদলে আগ্রাসন বেড়ে যেতে পারে, যেটাকে বলে ডিসইনহিবিশন। তাই নাকি? হ্যাঁ, আর দীর্ঘদিন ব্যবহারের নির্ভরতা তৈরি হতে পারে এবং হঠাৎ করে বন্ধ করা যায় না, ধীরে ধীরে ডোজ কমাতে হয়। এগুলো নিয়ন্ত্রিত ঔষধ, মানে প্রেসক্রিপশন ছাড়া পাওয়া যায় না। বিশেষ করে বিড়ালের ক্ষেত্রে ডায়াজাপ্যাম ব্যবহারে লিভার ফেলিয়ারের একটা বিরল কিন্তু মারাত্মক ঝুঁকি থাকে, তাই খুব সতর্ক পর্যবেক্ষণ প্রয়োজন। বাপরে,
তাহলে তো খুব সাবধানে ব্যবহার করতে হয়। এছাড়া অন্য কোনো পরিস্থিতিগত ঔষধ আছে কি যেগুলো আজকাল বেশি ব্যবহার হয়? হ্যাঁ, এমন কিছু ভালো বিকল্প আছে যা পশু চিকিৎসকরা প্রয়োজন অনুযায়ী ব্যবহার করেন, যেমন ট্রাজোডোন। এটা দৈনিক ওষুধের সাথেও দেওয়া যায়, আবার শুধু প্রয়োজন অনুযায়ী সিচুয়েশনাল হিসেবেও ব্যবহার করা হয়। এটা উদ্বেগ কমায় এবং কিছুটা ঘুম ঘুম ভাব আনতে পারে, যা অনেক সময় দরকার হয়। আচ্ছা, গাবাপেন্টিন বা প্রেগাব্যালিন এগুলোও খুব জনপ্রিয়। উদ্বেগ, ভয় এবং এমনকি ব্যথা কমাতেও সাহায্য করে। বিশেষ করে বিড়ালকে ক্লিনিকে নিয়ে যাওয়ার আগে গাবাপেন্টিন এখন খুব ব্যবহার হয়। হ্যাঁ, এটা শুনেছি বটে। কুকুরের ক্ষেত্রে শব্দ ভীতির জন্য সিলিও নামে একটি ওরাল জেল আছে, যা মুখের ভেতরে মাড়িতে লাগাতে হয়। এটাও বেশ দ্রুত কাজ করে। তবে এগুলোর প্রত্যেকটিরই নিজস্ব সুবিধা অসুবিধা, ডোজ, ব্যবহার বিধি আছে, যা পশু চিকিৎসকই আপনার পোষ্যের জন্য নির্ধারণ করবেন। একটা প্রশ্ন মনে আসছে এই প্রসঙ্গে, এসিপ্রোমেজিন বা এসিপি অনেক সময় তো ভ্রমণের আগে বা কিছু প্রসিডিওরের আগে এটা দিতে দেখা যায়। এটা কি এই ধরনের ঔষধ? এটা একটা খুব জরুরি প্রশ্ন তুলেছেন। এসিপ্রোমাজিন আসলে ঠিক উদ্বেগনাশক বা অ্যাংজিওলাইটিক নয়। এটা একটা সিডেটিভ, মানে যা প্রাণীটাকে মূলত নিস্তেজ বা ঘুম পাড়িয়ে দেয়। ও, তাহলে ভয় কমে না? না, ওর ভেতরের ভয় বা উদ্বেগটা কমে না, বরং অনেক সময় বাড়িয়েও দিতে পারে। কারণ প্রাণীটা হয়তো নড়াচড়া করতে পারছে না, কিন্তু চারপাশে সবকিছু নিয়ে সে ভীত অবস্থায় আছে, অথচ কিছু করতে পারছে না। এটাকে বলে কেমিক্যাল রেস্ট্রেন্ট। তাই শুরু ভয় বা উদ্বেগ কমানোর জন্য, বিশেষ করে ধরুন ভ্রমণের মতো পরিস্থিতিতে, এটা এখন আর আদর্শ পছন্দ নয়। এর চেয়ে অনেক ভালো এবং নিরাপদ বিকল্প এখন আমাদের হাতে আছে। এটা জানা খুব দরকার ছিল, ধন্যবাদ। আচ্ছা, ওষুধ তো না হয় ঠিক হলো, কিন্তু পোষ্যকে, বিশেষ করে বিড়ালদের ওষুধ খাওয়ানোটাও তো একটা বিরাট ঝুঁকির কাজ। হ্যাঁ, এটা সত্যিই একটা চ্যালেঞ্জ হতে পারে। কোনো সহজ উপায় বা টিপস আছে? কিছু কৌশল তো অবশ্যই আছে, যেমন ট্রিট পিল ট্রিট পদ্ধতিটা চেষ্টা করা যেতে পারে। সেটা কি রকম? প্রথমে একটা সাধারণ ট্রিট দিন, যেটা ও খেতে ভালোবাসে। তারপর ঔষধটা অন্য একটা খুব পছন্দের নরম আর সুগন্ধি ট্রিটের, যেমন পিল পকেট বা একটু চিজ বা মাংসের কিমা বা ভেজা খাবার, এর মধ্যে লুকিয়ে দিন। আর সেটা খাওয়ানোর পরপরই আবার একটা সাধারণ ট্রিট দিন। আচ্ছা, মানে আগে আর পরে ট্রিট দিয়ে মাঝখানে ঔষধটা চালান করে দেওয়া? ঠিক তাই। অনেক সময় ঔষধের তেতো স্বাদ ঢাকার জন্য কম্পাউন্ডিং ফার্মেসি থেকে ঔষধটা মাছ বা চিকেনের ফ্লেভারে তরল বা চিবানোর মতো ট্রিট হিসেবে বানিয়ে নেওয়া যায়। এটাও একটা ভালো অপশন। হ্যাঁ, সেটা তো খুব সুবিধার হতে পারে। তবে বিড়ালের ক্ষেত্রে একটা জিনিস খুব খেয়াল রাখতে হবে। ঔষধটা যদি ওর নিয়মিত খাবারের সাথে মেশান আর ও যদি কোনোভাবে বুঝে ফেলে বা গন্ধ পায়, তাহলে কিন্তু ওই খাবারের প্রতি ওর একটা বিতৃষ্ণা বা ফুড অ্যাভার্শন তৈরি হয়ে যেতে পারে। তখন আর ওই খাবারটাই খেতে চাইবে না। উফ, এটাও একটা সমস্যা বটে। আচ্ছা, অনেক সময় কি একাধিক ঔষধ একসাথে ব্যবহার করার প্রয়োজন হয়, মানে কম্বিনেশন থেরাপি? হ্যাঁ, কিছু জুটিটেসে বা ধরুন দ্রুত ফল পাওয়ার জন্য পশু চিকিৎসকরা অনেক সময় দুটো ভিন্ন গ্রুপের বা ভিন্ন কাজের ওষুধ একসাথে ব্যবহার করার সিদ্ধান্ত নিতে পারেন। এটাকে কম্বিনেশন বা অগমেন্টেশন থেরাপি বলে। যেমন ধরুন একটা দৈনিক মেইনটেনেন্স ওষুধ, যেমন SSRI চলছে, তার সাথে প্রয়োজন অনুযায়ী একটা পরিস্থিতিগত ওষুধ, যেমন ট্রাজোডন বা গাবাপেন্টিন যোগ করা হলো। এটা কি নিরাপদ? এটা খুব সতর্কতার সাথে করতে হয়, কারণ দুটো ওষুধের মধ্যে বিক্রিয়া হতে পারে বা পার্শ্ব প্রতিক্রিয়া বেড়ে যাওয়ার ঝুঁকি থাকে। যেমন দুটো সেরোটোনিন বাড়ানোর ওষুধ একসাথে দিলে সেরোটোনিন সিনড্রোমের ঝুঁকি বাড়ে। তাই এটা সম্পূর্ণভাবে পশু চিকিৎসকের গভীর জ্ঞান ও তত্ত্বাবধানেই হওয়া উচিত। নিজে থেকে কখনোই এটা করা উচিত না। অবশ্যই। আচ্ছা, ক্লিনিকে যাওয়ার আগে ওষুধ দেওয়ার একটা কৌশলের কথা আপনি বলছিলেন, প্রি ভিজিট ফার্মাসিউটিক্যালস বা PVPs, এটা একটু বুঝিয়ে বলবেন? হ্যাঁ, PVP বা প্রি ভিজিট ফার্মাসিউটিক্যালস এর মূল আইডিয়াটা হলো প্রাণীটা ক্লিনিকে পৌঁছানোর আগেই যেন তার স্ট্রেস বা ভয়ের লেভেলটা যতটা সম্ভব কম থাকে। তাতে সুবিধা কি? সুবিধা হলো পুরো ভিজিটটাই, মানে গাড়িতে ওঠা থেকে শুরু করে ক্লিনিকে ওয়েটিং রুমে বসা, ডাক্তারের চেম্বারে যাওয়া, পরীক্ষা করা, পুরো অভিজ্ঞতাটাই তার জন্য অনেক কম ভীতিকর হয়। এতে তার যেমন কষ্ট কম হয়, আমাদেরও পরীক্ষা করতে সুবিধা হয়, আর ভবিষ্যতেও সে ক্লিনিকে আসতে কম ভয় পায়। এটা
এটা তো দারুণ ব্যাপার। কি ধরনের ঔষধ ব্যবহার করা হয়? সাধারণত ক্লিনিকে আসার মোটামুটি 90 থেকে 120 মিনিট আগে, মানে 1.5 থেকে 2 ঘন্টা আগে, কখনো কখনো আগের রাতেও একটা ডোজ গাবাপেন্টিন বা ট্রাজোডনের মতো ঔষধ বাড়িতে খাইয়ে দিতে বলা হয়। এটা এখন ফিয়ার ফ্রি বা চাপমুক্ত ভেটেরিনারি কেয়ারের একটা খুব গুরুত্বপূর্ণ অংশ হয়ে উঠছে। চমৎকার। তাহলে সব মিলিয়ে যা বোঝা গেল, আমাদের পোষা বন্ধুদের মানসিক সুস্থতা একটা বেশ জটিল কিন্তু খুব গুরুত্বপূর্ণ বিষয়। আর এর সমাধানটাও বহুমাত্রিক। শুধু ঔষধ নয়, পরিবেশ, প্রশিক্ষণ, সাপ্লিমেন্ট, অনেক কিছুরই ভূমিকা আছে। একদম তাই। এটা আসলে একটা টিম ওয়ার্ক বা দলগত প্রচেষ্টা। মালিক, দরকার হলে একজন ভালো প্রশিক্ষক এবং অবশ্যই পশু চিকিৎসক, সবার একসাথে মিলে কাজ করতে হয়। এখানে সবচেয়ে জরুরি বার্তাটা হলো নিজের পোষা প্রাণীর আচরণে কোনো অস্বাভাবিক বা চিন্তার মতো পরিবর্তন দেখলে সেটাকে এড়িয়ে যাবেন না বা উপেক্ষা করবেন না। হ্যাঁ, এটা খুব সত্যি। আর কোনো সাপ্লিমেন্ট বা ঔষধ, এমনকি সেটা যদি প্রাকৃতিক বা হার্বাল বা ওভার দ্য কাউন্টারও হয়, নিজে থেকে শুরু না করে অবশ্যই আগে পশু চিকিৎসকের পরামর্শ নিন। কারণ সঠিক রোগ নির্ণয় এবং প্রত্যেকটা প্রাণীর ব্যক্তিগত প্রয়োজন অনুযায়ী তৈরি করা একটা সামগ্রিক পরিকল্পনাই সবচেয়ে ভালো ফল দেয়। আজকের আলোচনাটা সত্যি খুব তথ্যপূর্ণ এবং কাজের ছিল। প্রায় শেষের দিকে আমরা শ্রোতাদের জন্য একটা ভাবনা রেখে যেতে চাই। পোষা প্রাণীর ভয় বা উদ্বেগকে আমরা অনেক সময় শুধু একটা সমস্যা হিসাবে দেখি, যেটা সমাধান করতে হবে। কিন্তু যদি আমরা এটাকে তাদের জীবনযাত্রার মান উন্নত করার একটা সুযোগ হিসেবে দেখি, তাদের মনের ভেতরের কষ্টটা কমিয়ে তাদের মানসিক শান্তি ফিরিয়ে আনাটা তো শুধু তাদের জন্যই ভালো নয়, এটা আমাদের সাথে তাদের যে বন্ধন সেটাকে আরো মজবুত, আরো গভীর করে তোলে। খুব সুন্দর বলেছেন। একবার ভেবে দেখুন তো, আজই আপনার পোষা প্রাণীর মানসিক জগৎটাকে আরেকটু আনন্দময়, আরেকটু উদ্দীপনাময় করার জন্য ছোট্ট কোনো পরিবর্তনটা আপনি আনতে পারেন। হয়তো ছোট্ট একটা খেলা বা খাবারটা একটু অন্যভাবে দেয়া, শুরুটা ছোটই হোক না কেন।